পৃথিবীতে ঐশ্বর্যের চাকচিক্য অনেক সময় আমাদের চোখের দৃষ্টিকে ঝাপসা করে দেয়, যেখানে আমরা মানুষের ভেতরের আসল মানুষটিকে চিনতে ভুল করি। কিন্তু মাঝে মাঝে ভাগ্যের এক অদ্ভুত খেলায় এমন কিছু মানুষের মিলন ঘটে, যারা বিপরীত মেরুর হওয়া সত্ত্বেও একে অপরের পরিপূরক হয়ে ওঠে। এটি কেবল একজন প্রভাবশালী ধনকুবের এবং একজন সাধারণ পরিচারিকার কাহিনী নয়, এটি হলো পাথর হয়ে যাওয়া একটি হৃদয়ের পুনরায় সজীব হওয়ার গল্প। এটি হলো তালি দেওয়া পোশাকের আড়ালে লুকিয়ে থাকা এক নিঃস্বার্থ মহত্বের বিজয়গাথা। আভিজাত্যের সুগন্ধি যখন মানবতার পবিত্র ঘ্রাণের কাছে হার মানে, তখন সৃষ্টি হয় এক অমর ইতিহাস। আসুন আমরা প্রবেশ করি সেই অন্দরমহলে, যেখানে সন্দেহের কালো মেঘ সরে গিয়ে উদিত হয়েছিল এক নতুন ভোরের সূর্য। বন্ধুরা, এটি কলকাতার এক প্রাণস্পর্শী এবং অত্যন্ত আবেগঘন কাহিনী। মহানগরীর সবচেয়ে অভিজাত এবং বনেদি এলাকা বালিগঞ্জে অবস্থিত ছিল সিং ম্যানশন। সেই প্রাসাদের বিশাল সিংহদ্বার উন্মুক্ত হতেই রাজকীয় আভিজাত্যের এক তীব্র সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়ত। অন্দরমহলের প্রতিটি দেওয়াল সাজানো ছিল দুষ্প্রাপ্য ফরাসি তৈলচিত্র দিয়ে। মেঝের শ্বেতপাথর এতটাই মসৃণ ও উজ্জ্বল ছিল যে তাতে আয়নার মতো প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যেত। এই অঢেল ধন সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ছিলেন রণবীর সিং। রণবীর ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার কাছে সময়ের মূল্য ছিল মুদ্রার চেয়েও বেশি। তার সামান্যতম চোখের ইশারায় কোটি কোটি টাকার ব্যবসায়িক চুক্তি সম্পাদিত হতো, এবং তার ব্যক্তিত্বে এমন এক কঠোর গাম্ভীর্য ছিল যে বড় বড় পুঁজিপতিরাও তার সামনে কথা বলতে দ্বিধাবোধ করতেন। রণবীরের পৃথিবীটা ছিল খুব ছোট। তার কর্পোরেট সাম্রাজ্য, তার অত্যাধুনিক ল্যাপটপ এবং নিজের গভীরে লালন করা এক গভীর একাকিত্ব। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে এই নশ্বর পৃথিবীর সবকিছুই অর্থ দিয়ে কেনা সম্ভব, এবং প্রতিটি মানুষের গায়ে একটি নির্দিষ্ট মূল্যের ট্যাগ লাগানো আছে। তার জীবনে আকাশচুম্বী মর্যাদা তো ছিল প্রচুর, কিন্তু মানবিক উষ্ণতা, অনাবিল শান্তি আর হৃদয়ের আবেগের কোনো স্থান ছিল না। তো এই রাজকীয় অট্টালিকার এক নির্জন প্রান্তে এমন এক নীরব সত্তা বাস করত, যাকে রণবীর দীর্ঘ 5 বছরে কোনোদিন মনোযোগ দিয়ে দেখার প্রয়োজন অনুভব করেননি। তিনি ছিলেন শান্তি দেবী। শান্তি এই ম্যানশনে পরিচ্ছন্নতা এবং গৃহস্থালির ছোটখাটো কাজের দায়িত্বে ছিলেন। প্রতিদিন সূর্যোদয়ের আগে তিনি নিঃশব্দে আসতেন এবং গোধূলি নামার আগেই অত্যন্ত গোপনীয়তার সাথে বিদায় নিতেন। তার পরনে থাকত সবসময় একটি জীর্ণ, অনেক জায়গায় তালি দেওয়া সুতির শাড়ি, যার রং বারবার ধোয়া আর রোদে শুকানোর ফলে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মাথার ঘোমটাটি খুব সাধারণভাবেই টানা থাকত। পায়ে ছিল একজোড়া সস্তা প্লাস্টিকের চটি, যা চলার সময় ম্লান এক শব্দ করত। রণবীরের কাছে শান্তিদেবী ছিলেন কেবল একটি যান্ত্রিক কলকবজা, যার একমাত্র কাজ ছিল ম্যানশনটিকে কাচের মতো স্বচ্ছ রাখা। শান্তিদেবী কোনোদিন কারো সাথে অপ্রয়োজনীয় কথা বলতেন না। না ছিল তার কোনো নালিশ, না কোনো আবদার। তার এই গম্ভীর নীরবতা আর অটল সারল্যের মধ্যে এক প্রকার রাজকীয় মর্যাদা লুকিয়েছিল, যা রণবীরের মতো জহুরিও কোনোদিন উপলব্ধি করতে পারেননি। সবকিছু নিয়ম মাফিক চলছিল, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে রণবীর একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। শান্তিদেবী প্রতিদিন ঠিক বিকেল 5টার সময় নিজের অসমাপ্ত কাজ ফেলে রেখে বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড তাড়াহুড়ো করতেন। রণবীরের নিয়মনিষ্ঠা ছিল অত্যন্ত কঠোর, এবং এই বিষয়টি তার মনে গভীর সন্দেহের উদ্রেক করল যে একজন সাধারণ কর্মচারী তার নির্দেশ ছাড়া কিভাবে প্রতিদিন আগেভাগে প্রস্থান করতে পারে। একদিন রণবীর তার ব্যবসায়িক ব্যস্ততা সেরে কিছুটা আগেই বাড়ি ফিরলেন। তিনি আড়াল থেকে দেখলেন যে শান্তিদেবী রান্নাঘরের পেছনের দরজা দিয়ে অত্যন্ত সন্তর্পণে বাইরে বেরিয়ে যাচ্ছেন। তার পিঠে দুটি বড় চটের ব্যাগ ঝুলছিল। তিনি বারবার শঙ্কিত হয়ে পেছনে তাকাচ্ছিলেন, যেন কেউ তাকে অনুসরণ না করে। তার চেহারায় এক অজানা আতঙ্ক স্পষ্ট ছিল, কিন্তু একই সাথে তার চোখের কোণে এক লুকানো তৃপ্তির উজ্জ্বলতাও খেলা করছিল। তার জীর্ণ শাড়ির আঁচল বাতাসে উড়ছিল, যা তার চরম দারিদ্র্যকে ফুটিয়ে তুলছিল, কিন্তু তার চোখে অন্য কোনো মহৎ স্বপ্নের গল্প লেখা ছিল। রণবীরের মনে অবিশ্বাসের বিষবৃক্ষ জন্ম নিল। তার মনে হল, মহিলা কি তবে অন্দরমহল থেকে কিছু চুরি করে নিয়ে যাচ্ছে? তিনি ভাবলেন, হয়তো ব্যাগের ভেতরে দামি কোনো শৌখিন বস্তু বা বেঁচে যাওয়া রাজকীয় খাবার পাচার করা হচ্ছে। রণবীর জীবনে প্রতারণা সহ্য করতে পারতেন না, কিন্তু তার অন্তরে এক সুপ্ত কৌতূহল জেগে উঠল, যা তাকে শান্তিদেবীর রহস্যের গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন যে এই রহস্যের পর্দা তিনি নিজেই উন্মোচন করবেন। শান্তিদেবী যখন গেটের দিকে দ্রুতপদে এগোচ্ছিলেন,
তখনই রণবীরের বজ্রগম্ভীর আওয়াজ নিস্তব্ধতা ভেঙে দিল। শান্তি, থামো! শান্তিদেবীর পুরো দেহ ভয়ে জমে গেল। তিনি খুব ধীরে কাঁপতে কাঁপতে ঘুরে দাঁড়ালেন। তার চোখে ছিল আশঙ্কার ছায়া, কিন্তু সেই ভয়ের অন্তরালে এক গভীর সত্যনিষ্ঠা ও দৃঢ়তাও বিদ্যমান ছিল, যা রণবীরের ক্রোধকে এক মুহূর্তের জন্য শিথিল করে দিল। রণবীর দ্রুত পায়ে তার সামনে এসে দাঁড়ালেন। তার দীর্ঘ অবয়বের ছায়া শান্তিদেবীর শীর্ণ শরীরের উপর আধিপত্য বিস্তার করছিল। হুজুর, আপনি কি আজ একটু আগেই চলে এলেন? শান্তিদেবীর কণ্ঠস্বর ছিল অত্যন্ত ক্ষীণ ও প্রকম্পিত। রণবীর তার সেই বিনীত প্রশ্নের কোনো উত্তর দিলেন না। তার তীব্র দৃষ্টি সরাসরি সেই রহস্যময় চটের ব্যাগ দুটির ওপর স্থির হয়েছিল। এই ব্যাগগুলোর ভেতর কি এমন গুপ্তধন লুকিয়ে রেখেছ? রণবীর অত্যন্ত ঠান্ডা ও নিষ্ঠুর স্বরে প্রশ্ন করলেন। শান্তিদেবী ব্যাগগুলোকে নিজের শরীরের আড়ালে ঢাকার চেষ্টা করলেন। কিছু না হুজুর, কেবল কিছু পুরনো ফেলে দেওয়া জিনিস আছে। রণবীরের সন্দেহ এবার দৃঢ় বিশ্বাসে রূপান্তরিত হল। পুরনো জিনিস নাকি আমার গৃহের কোনো দামি অলংকার? ব্যাগগুলো এখনই নিচে রাখো এবং আমাকে এর ভেতরটা দেখাও। রণবীরের কণ্ঠস্বর এবার আরও কর্কশ হল, কিন্তু অদ্ভুতভাবে তার অন্তরে শান্তিদেবীর প্রতি এক অজানা আকর্ষণও কাজ করছিল। তিনি জানতে চাইছিলেন এই হতদরিদ্র সাজে থাকা মহিলাটি আসলে কি গোপন করছে। শান্তিদেবী কোনো উচ্চবাচ্য করলেন না, কেবল নিজের হাতের মুঠো আরও শক্ত করে ধরলেন। সেই মুহূর্তে রণবীরের মনে হল সে নিশ্চয়ই বড় কোনো অপরাধ ঢাকছে। ঠিক আছে, রণবীর দুপা পিছে গিয়ে বললেন, আজ তুমি যেতে পারো, কিন্তু স্মরণ রেখো শান্তি, সিং ম্যানশন থেকে যদি একটা ধূলিকণাও অনুমতি ছাড়া বাইরে যায়, তবে তার খবর আমার নখ দর্পণে থাকে। শান্তিদেবী দ্রুত ঘুরে দাঁড়ালেন এবং একটি বাক্যও ব্যয় না করে গেটের বাইরে অদৃশ্য হয়ে গেলেন। রণবীর নিষ্পলক চোখে তার প্রস্থানপথের দিকে তাকিয়ে রইলেন। তার হৃদয় এখন কেবল সন্দেহ নয়, বরং এমন এক অস্থিরতা কাজ করছিল যা তিনি গত এক দশকে অনুভব করেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে ওই জীর্ণ ব্যাগে এমন কোনো রহস্য আছে যা তার এই আলোকোজ্জ্বল জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। পরের দিন রণবীরের মাথায় কেবল ওই একটি চিন্তায় ঘুরপাক খাচ্ছিল। তিনি ওই চটের ব্যাগের আসল সত্য জেনেই ক্ষান্ত হবেন। তিনি তার সেই দিনের সমস্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সভা বাতিল করে দিলেন। ঘড়ির কাঁটায় বিকেল ৫টা বাজার সাথে সাথেই রণবীর তার কোটি টাকার মার্সিডিজ গ্যারেজেই রেখে দিলেন। তার পরিবর্তে তিনি ধুলো মাখা একটি সাধারণ পুরনো এসইউভি বের করলেন, যা কয়েক বছর ধরে অবহেলিত অবস্থায় পড়েছিল। নিজের বনিদি পরিচয় গোপনের উদ্দেশ্যে তিনি একটি সাধারণ ধূসর টি শার্ট, একটি টুপি এবং কালো চশমা পরে নিলেন। তিনি গেট থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে রাস্তার ধারে ওত পেকে নিলেন। ঠিক ৫টা ১০ মিনিটে শান্তিদেবী গেট দিয়ে বেরিয়ে এলেন। তার হাঁটার গতি আজ আগের চেয়েও অনেক দ্রুত ছিল। তার জীর্ণ শাড়ির আঁচল কোনো পরিশ্রান্ত পাখির গানার মতো বাতাসে দোলা দিচ্ছিল। রণবীর গাড়ি চালু করলেন এবং অত্যন্ত সন্তর্পণে তাকে অনুসরণ করতে শুরু করলেন। শান্তিদেবী কোনো গণপরিবহন ব্যবহার করলেন না। তিনি হেঁটে শহরের গোলকধাঁধার মতো সরু গলিগুলোতে ঢুকে পড়লেন। রণবীর বিস্মিত হচ্ছিলেন যে এই কঙ্কালসার মহিলাটি এত বড় বোঝা নিয়ে এত ক্ষিপ্র গতিতে কিভাবে পথ চলছেন। বিলাসপুরী শহরের চাকচিক্য ধীরে ধীরে দিগন্তের ওপারে হারিয়ে গেল। এবার রাস্তাঘাট অত্যন্ত অ্যাব্রোখ্যাব্রো এবং ঘিঞ্জি হয়ে এলো। রণবীর এমন এক জনপদে পৌঁছে গেলেন যেখানে গগনচুম্বী অট্টালিকা নেই, বরং আছে একে অপরের গায়ে লেগে থাকা অসংখ্য বস্তি আর ভগ্নপ্রায় পুরনো বাড়ি। শান্তিদেবী একটি অত্যন্ত জীর্ণ এবং পরিত্যক্ত ভবনের সামনে গিয়ে থামলেন। রণবীর তার গাড়িটি কিছুটা দূরে অন্ধকার এক কোণে পার্ক করলেন এবং ছায়ার মতো তার পেছনে গেলেন। তিনি দেখলেন শান্তিদেবী একটি বড় হলের মতো ঘরের ভেতরে প্রবেশ করেছেন। রণবীর কৌতূহলী হয়ে জানালার একটি ছোট ছিদ্র দিয়ে ভেতরে উঁকি দিলেন। যে দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল তাতে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। ভেতরে কাঠের ভাঙা বেঞ্চে অনেক বয়স্ক ও অভাগা মানুষ বসেছিলেন। সেখানে ছিলেন সবজি বিক্রেতা নারী, দিনমজুর, রিকশা চালক, অনেক অশীতিপর বৃদ্ধ এবং কিছু ছিন্নমূল শিশুও ছিল। শান্তিদেবী সেখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন না, বরং হাতে একটি খড়িমাটি নিয়ে ব্ল্যাকবোর্ডে বড় বড় অক্ষরে কিছু লিখছিলেন। তিনি তার ব্যাগগুলো খুললেন এবং তার ভেতর থেকে পেন্সিল, খাতা, পুরনো দান করা বই এবং সিং ম্যানশন থেকে সযতনে আনা বেঁচে যাওয়া উন্নত মানের খাবারগুলো বের করলেন। সেই সুস্বাদু খাবার তিনি নিজে স্পর্শও করলেন না,
বরং পরম মমতা আর গভীর শ্রদ্ধার সাথে ওই ক্ষুধার্ত মানুষগুলোর মধ্যে বিলিয়ে দিলেন। রণবীর দেখলেন যে সেই তালি দেওয়া সাধারণ পোশাকে থাকা মহিলাটি এখন একজন জ্ঞানদাত্রী শিক্ষিকার মতো স্বর্গীয় আলোয় উদ্ভাসিত। তার কণ্ঠে আজ কোনো ভয় ছিল না, ছিল এক প্রকার কর্তৃত্ব আর অসীম ভালোবাসা। তিনি প্রত্যেকের কাছে কাছে যাচ্ছিলেন, কারো হাত ধরে পরম ধৈর্যের সাথে অক্ষর লেখা শেখাচ্ছিলেন, কাউকে ওষুধের প্রেসক্রিপশন পড়ে বুঝিয়ে দিচ্ছিলেন, আবার কোনো শিশুকে অঙ্কের কঠিন সমাধান খুব সহজভাবে শিখিয়ে দিচ্ছিলেন। সবসময় মনে রাখবেন, শান্তিদেবীর কণ্ঠস্বর জানালার ওপার থেকে রণবীরের কর্ণকুহরে পৌঁছাল। শিক্ষা গ্রহণ করা মানে কেবল স্বাক্ষর হওয়া নয়, এটি হল নিজের আত্মসম্মানকে চিনে নেওয়া। যতক্ষণ না আপনারা অক্ষর জ্ঞান লাভ করবেন, এই নিষ্ঠুর পৃথিবী আপনাদের শোষণ করবে আর অবজ্ঞার চোখে দেখবে। রণবীর জানালার বাইরে মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। যাকে তিনি কেবল একজন তুচ্ছ পরিচারিকা মনে করেছিলেন, সে তো সমাজের সেই অন্ধকার কোণে জ্ঞানের মশাল জ্বালাচ্ছিল, যা রণবীর কোনোদিন কল্পনা করার সাহসও পাননি। শান্তিদেবীর মুখে সেই স্বর্গীয় তৃপ্তি আর অনাবিল হাসি ছিল, যা রণবীর তার কয়েক কোটি টাকার রাজপ্রাসাদে খুঁজে পাননি। রণবীর জীবনের প্রথমবার নিজের দামি ইতালীয় স্যুট, বিলাসবহুল গাড়ি আর মিথ্যে অহংকারের জন্য চরম লজ্জা ও ঘৃণা অনুভব করলেন। তিনি কোটি কোটি টাকা মুনাফা অর্জন করতেন ঠিকই, কিন্তু শান্তিদেবীর মতো বিশাল হৃদয়ের ঐশ্বর্য আর এমন মহৎ লক্ষ্য তার ছিল না। তিনি সেখানেই দেওয়ালের পাশে নিঃশব্দে বসে পড়লেন এবং শান্তিদেবীকে দীর্ঘক্ষণ অপলক দৃষ্টিতে দেখতে থাকলেন। তার হৃদয়ে শান্তিদেবীর প্রতি যে সন্দেহের বিষ ছিল, তা এখন এক অতল শ্রদ্ধায় রূপান্তরিত হয়ে গেল। তার কাছে শান্তিদেবীর সেই ছেঁড়া শাড়ি এখন আর দারিদ্র্যের চিহ্ন নয়, বরং তা ছিল এক নিঃস্বার্থ ত্যাগের প্রতীক। রণবীর অনুভব করলেন যে এই অতি সাধারণ মহিলাটি তার পাথরের মতো কঠিন হৃদয়ের সেই কোমল অংশটিকে স্পর্শ করে ফেলেছেন, যা তিনি সাফল্যের নেশায় বহু বছর আগে হারিয়ে ফেলেছিলেন। সেদিন গভীর রাতে রণবীর যখন বাড়ি ফিরলেন, তিনি সম্পূর্ণ ভিন্ন এক মানুষে পরিণত হয়েছিলেন। তিনি জেনে গিয়েছিলেন যে শান্তিদেবীর ওই জীর্ণ ব্যাগে কোনো চুরির মাল ছিল না, বরং সেখানে বন্দী ছিল একটি অবহেলিত জনগোষ্ঠীর ভবিষ্যৎ আর একগুচ্ছ রঙিন স্বপ্ন। পরদিন সকালে যখন রণবীর সিং ম্যানশনের রাজকীয় অলিন্দ দিয়ে নিচে নামলেন, তার চোখ ব্যাকুলভাবে শান্তিদেবীকে খুঁজছিল। শান্তিদেবী চিরাচরিত প্রথা অনুযায়ী রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে আনাজ কাছে। তার সেই তালি দেওয়া শাড়ি আর সাদাসিধে অবয়ব আজ রণবীরের চোখে এক ভিন্ন মহিমায় ভাস্কর হয়ে উঠল। রণবীর তার কাছে গিয়ে মনের কথাগুলো বলতে চাইলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার স্মার্টফোনটি বেজে উঠল। আজ সিং ম্যানশনে কলকাতার শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং রণবীরের আন্তর্জাতিক অংশীদারদের জন্য এক রাজকীয় মধ্যাহ্নভোজটা আয়োজন করা হয়েছিল। রণবীরকে তার ভেতরের আবেগকে চাপা দিয়ে আবার সেই কঠোর পেশাদার ব্যবসায়ীর মুখোশটি মুখে পড়তে হল। দুপুরে গিয়ে সিং ম্যানশন অখ্যালত অতিথিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেল। চারদিকে রেশমি পর্দার ঢেউ, দামি পারফিউমের তীব্র সুবাস আর স্ফটিক ক্লাসের টুংটাং শব্দের মূর্ছনা বইছিল। রণবীরের প্রধান বিজনেস পার্টনার মিস্টার চ্যাটার্জি তার অহংকারী স্ত্রী এবং কিছু প্রভাবশালী বন্ধুর সাথে লিভিং রুমে বসে বড় বড় বাণিজ্যিক চুক্তি আর উচ্চবিত্তের রাজনীতি নিয়ে আলোচনা করছিলেন। শান্তিদেবী একটি সাদা অ্যাপ্রন পরে মাথা নিচু করে অভ্যাগতদের জল, জুস আর স্টার্টার্স পরিবেশন করছিলেন। তখনই আকস্মিকভাবে মিস্টার চ্যাটার্জি স্ত্রী, যিনি নিজের আভিজাত্য আর অহংকারে অন্ধ ছিলেন, তার অসতর্ক নড়াচড়ায় শান্তিদেবীর হাত থেকে জলের গ্লাসটি ছিটকে তার বহুমূল্য ডিজাইনার শাড়ির ওপর পড়ে গেল। মুহূর্তের মধ্যে পুরো হলে শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। মিস্টার চ্যাটার্জি স্ত্রী চিৎকার করে উঠলেন, তোমার ধৃষ্টতা কত বড়! তোমাকে কি ন্যূনতম সৌজন্যবোধ শেখানো হয়নি? শান্তিদেবী আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলেন। ক্ষমা করবেন ম্যাম সাহেব, মেঝেটা একটু পিচ্ছিল ছিল। কিন্তু চ্যাটার্জি পত্নীর ক্রোধ প্রশমিত হল না। তিনি শান্তিদেবীর তালি দেওয়া জীর্ণ শাড়ির দিকে বিদ্রূপের আঙুল তুলে সবার সামনে তাকে উপহাস করতে শুরু করলেন। রণবীর, তুমি তোমার এই রাজকীয় প্রাসাদে এমন নোংরা আর নিচু স্তরের কর্মচারীকে কিভাবে জায়গা দিলে? এর পোশাক দেখো, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। এমন লোকজন তোমার বাড়ির মর্যাদা আর আভিজাত্য দুটোই ধুলোয় মিশিয়ে দেয়। একে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, নতুবা আমরা এখানে এক মুহূর্ত অবস্থান করব না। সেখানে উপস্থিত অন্যান্য ধনাঢ্য অতিথিরাও টিপ্পনি কাটতে শুরু করলেন। কেউ শান্তিদেবীর পোশাক নিয়ে হাসাহাসি করছিল, কেউ বা তার দরিদ্রতাকে বিদ্রূপ করছিল। শান্তিদেবীর চোখের কোণে নোনা জল জমে উঠল। তিনি অপমানের দুঃসহ বোঝা নিয়ে মেরুদণ্ড সোজা করতে পারছিলেন না।
রণবীর এতক্ষণেই পুরো নাটকটি দূর থেকে পর্যবেক্ষণ করছিলেন। তিনি ধীর ও অবিচল পায়ে আসরের কেন্দ্রস্থলে এসে দাঁড়ালেন। অতিথিদের মুখে তখন উপহাসের হাসি ছিল। তারা মনে করেছিল রণবীর এখনই শান্তিদেবীকে সবার সামনে তিরস্কার করে বের করে দেবেন। কিন্তু রণবীর সবার ধারণাকে মিথ্যে প্রমাণ করে শান্তিদেবীর পাশে গিয়ে দাঁড়ালেন। তিনি শান্তিদেবীর চোখের দিকে তাকালেন, সেই একই চোখ যা আগের রাতে ওই অন্ধকার ঘরে আশার আলো ছড়াচ্ছিল। এরপর রণবীর চ্যাটার্জি পত্নীর দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। তার কণ্ঠস্বর আজ আগের চেয়েও অনেক বেশি শীতল, ভারী এবং বজ্রকঠিন ছিল। মিসেস চ্যাটার্জি, আপনি একদম সঠিক কথা বলেছেন। শান্তি এই বাড়ির জন্য মোটেই উপযুক্ত নয়। অতিথিরা আত্মতুষ্টির হাসি হাসলেন, কিন্তু রণবীর কথা থামালেন না। কারণ এই প্রাসাদের দেওয়ালগুলো শান্তিদেবীর চরিত্র আর মহানুভবতার তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। আপনি যে তালি দেওয়া শাড়িকে বিদ্রূপ করছেন, সেটি সেই অন্ধকার গলি আর দুর্গন্ধময় বস্তির পথ পাড়ি দিয়েছে, যেখানে যাওয়ার যোগ্যতা বা সাহস আপনাদের কারণেই। আপনি যে কদর্যতার কথা বলছেন, তা ওনার পোশাকে নয়, আপনাদের সংকীর্ণ চিন্তা আর কলুষিত দৃষ্টিভঙ্গিতে রয়েছে। পুরো অডিটোরিয়ামে যেন বজ্রপাত হল, মৃত্যুসম নীরবতা নেমে এলো। রণবীর শান্তিদেবীর হাত থেকে ট্রেটি নিলেন এবং সেটি পাশের টেবিলে রেখে দিলেন। তারপর সবার সামনে অত্যন্ত সম্মানের সাথে শান্তিদেবীর কাঁধে হাত রাখলেন। এটি কেবল সান্ত্বনা ছিল না, এটি ছিল এক বিশাল অধিকার আর সম্মানের স্বীকৃতি। এই মহীয়সী নারী, যাকে আপনারা কেবল একজন সামান্য দাসী মনে করছেন, তিনি সেই সব নিগৃহীত মানুষকে আলোর পথ দেখান, যাদের আমরা মানুষ বলেই গণ্য করি না। যদি শান্তিদেবী এই প্রাসাদের শোভা না হন, তবে এই মিথ্যে আভিজাত্য আর লোক দেখানো জাঁকজমকের আমারও কোনো প্রয়োজন নেই। আজকের ভোজ এখানেই সমাপ্ত। আপনারা সবাই এখনই আমার গৃহ ত্যাগ করতে পারেন। যখন সমস্ত অতিথি লজ্জিত হয়ে বিদায় নিলেন, তখন রণবীর শান্তিদেবীর দিকে মুখ ফেরালেন। শান্তিদেবী তখনও ডুকরে কাঁদছিলেন। রণবীর খুব কোমল স্বরে বললেন, শান্তিমাসি, এবার অশ্রু মুছে ফেলুন। আগামীকাল থেকে আপনি এখানে ঘর মুছবেন না। আগামীকাল থেকে আপনি সিং ফাউন্ডেশনের পরিচালক হিসেবে নিজের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবেন। শান্তিদেবী বিস্ময়াবিষ্ট চোখে রণবীরের দিকে তাকিয়ে রইলেন। রণবীরের চোখে যে অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসা ছিল, তা শান্তিদেবীর জীবনের সমস্ত জমাট বাঁধা ক্ষত এক লহমায় সারিয়ে দিল। রণবীর বুঝতে পেরেছিলেন যে শান্তিদেবীর প্রতি তার কেবল মানবিক সহানুভূতি নয়, বরং এক আত্মিক টান তৈরি হয়েছে। পরের কয়েক মাস সিং ম্যানশনের জন্য ছিল আমূল পরিবর্তনের কাল। রণবীর তার প্রাসাদের একটি বিশাল অংশকে ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বানিয়ে দিলেন। শান্তিদেবী এখন আর রান্নাঘরে বাসন মাজেন না, বরং রণবীরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বড় বড় প্রজেক্ট আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করেন। রণবীর তার জন্য উন্নতমানের সমস্ত আধুনিক সরঞ্জাম সংস্থান করলেন, যাতে সেই ছোট অন্ধকার ঘরটিকে একটি বিশাল বিদ্যাপীঠে রূপান্তর করা যায়। কিন্তু রণবীর লক্ষ্য করলেন, শান্তিদেবী আজও সেই পুরনো তালি দেওয়া শাড়িই পরে আছেন। রণবীর তার জন্য বহু দামি বেনারসি, জামদানি আর আধুনিক পোশাক আনিয়েছিলেন, কিন্তু শান্তিদেবী সেগুলো স্পর্শও করেননি। একদিন গধূলিবেলায় যখন অফিসের কাজ প্রায় শেষ, রণবীর শান্তিদেবীকে তার ব্যক্তিগত লাইব্রেরিতে ডাকলেন। শান্তিদেবী জানালার পাশে দাঁড়িয়ে ডুবন্ত সূর্যের আভা দেখছিলেন। রণবীর তার পাশে গিয়ে দাঁড়ালেন এবং খুব ধীরে জিজ্ঞেস করলেন, শান্তিমাসি, আমি আপনার জন্য কত সুন্দর সুন্দর বসন আনিয়েছি, আপনি তো একটিও অঙ্গে ধারণ করলেন না। আপনার কি সেগুলো পছন্দ হয়নি? শান্তিদেবী ধীরে ঘুরে দাঁড়ালেন। তার চোখে এক অগাধ জ্ঞান আর অটল প্রতিজ্ঞা ছিল। তিনি নিজের জীর্ণ শাড়ির আঁচল স্পর্শ করে বললেন, হুজুর, এই ছেঁড়া কাপড়গুলো আমাকে প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দেয় যে আমার শিকড় কোথায়। এগুলো আমাকে মনে করিয়ে দেয় যে আমার মতো লক্ষ লক্ষ অভাগা মানুষ আজও অন্ধকারে ধুঁকছে। আমি যদি রেশম আর বিলাসী পোশাক পরি, তবে হয়তো আমি সেই সব নিরন্ন মানুষের হাহাকার আর তাদের চোখের জল ভুলে যাব, যাদের জন্য আমি সংগ্রাম করছি। রণবীর নির্বাক হয়ে গেলেন। তিনি জীবনে এমন অনেক নারী দেখেছেন যারা কেবল গয়না আর দামি ব্র্যান্ডের নেশায় মত্ত, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা এই নারী ছিলেন সারল্য আর ত্যাগের এক অজেয় হিমালয়। রণবীর ধীরে ধীরে তার হাত দুটি নিজের হাতের মধ্যে নিলেন। এটিই ছিল প্রথমবার যখন তিনি কোনো কর্মীকে এমন শ্রদ্ধা ভরে স্পর্শ করলেন। শান্তিমাসি, রণবীরের গলায় এক অদ্ভুত আর্দ্রতা ছিল। আপনি আমাকে কেবল মানবতা শেখাননি, আপনি আমাকে জীবনের প্রকৃত অর্থ শিখিয়েছেন। আমার সমস্ত ঐশ্বর্য, আমার দম্ভ, সবই আপনারই তালি দেওয়া শাড়ির কাছে তুচ্ছ। আমার ভয় হয়
যে হয়তো আপনি একদিন আপনার এই মহানুভবতা নিয়ে আমাকে ছেড়ে বহু দূরে চলে যাবেন। শান্তিদেবী তার দিকে তাকালেন। রণবীরের চোখে যে আকুলতা ছিল তা তাকে অভিভূত করল। সময়ের গতিতে ১ বছরের মধ্যেই সিং ফাউন্ডেশন কলকাতার মানচিত্র বদলে দিল। রণবীরের অঢেল অর্থ আর শান্তিদেবীর ইস্পাত কঠিন সংকল্প মিলে প্রায় ১০০টি শিক্ষাকেন্দ্র গড়ে উঠল। যে সমাজ একদিন শান্তিদেবীকে কেবল একজন দাসী মনে করত, আজ সেই সমাজই তাকে শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কুর্নিশ করে। আজ সেই মহাসাফল্যেরই উদযাপন ছিল। কলকাতার বৃহত্তম প্রেক্ষাগৃহে আয়োজিত ন্যাশনাল আইকন অফ চেঞ্জ অনুষ্ঠানে তিল ধারণের জায়গা ছিল না। সামনের সারিতে রণবীর সিং বসেছিলেন। তার চোখে আজ এমন এক গর্বের ছটা ছিল যা তিনি জীবনের কোনো বড় ব্যবসায়িক জয়েও পাননি। তার দুপাশে বসেছিল সেই মেথর, মুটে আর অভাবী মানুষেরা যারা শান্তিদেবীর হাত ধরে অক্ষর চিনেছিল। যখন শান্তিদেবীর নাম ঘোষণা করা হলো, পুরো প্রেক্ষাগৃহ করতালিতে মুখরিত হয়ে উঠল। শান্তিদেবী মঞ্চে এলেন। তিনি আজকেও সেই অতি সাধারণ ঘি রঙের সুতির শাড়ি পরেছিলেন, কিন্তু তার চেহারায় এমন এক উজ্জ্বল আত্মবিশ্বাস ছিল যা কোনো রানীর মুকুটেও থাকে না। তিনি মাইক হাতে নিলেন এবং তার গম্ভীর কণ্ঠে সবাইকে স্তম্ভিত করে দিলেন। শৈশবে আমার মনে হতো বিত্তবানরা প্রাসাদে থাকেন, আর আমাদের মতো ভাগ্যহতরা কেবল তাদের উচ্ছিষ্ট পরিষ্কার করার জন্য জন্মায়। কিন্তু রণবীর সাহেব আমাকে আমার আত্মপরিচয় ফিরিয়ে দিয়েছেন। তিনি আমাকে শিখিয়েছেন যে ঝাড়ু ধরা হাতও একদিন কলম ধরে নতুন ইতিহাস রচনা করতে পারে। মঞ্চ থেকে নামার সময় রণবীর তাকে সাদরে গ্রহণ করলেন এবং কানে কানে বললেন, শান্তিমাসি, আজ সিং সাম্রাজ্যের নাম আপনার সাথে যুক্ত হয়ে সত্যিই সার্থক হল। অনুষ্ঠানের শেষে রণবীর এবং শান্তিদেবী সেই পুরনো বস্তির নবনির্মিত স্কুলের ছাদে একা দাঁড়িয়েছিলেন। দিগন্তে কলকাতার আলোকসজ্জা ঝকমক করছিল। রণবীর দেখলেন যে শান্তিদেবীর দৃষ্টি আজও নিচের মাঠে খেলাধুলা করা শিশুদের ওপর নিবদ্ধ। রণবীর অনুভব করলেন যে তার কাছে পৃথিবীর সব সুখ আছে, কিন্তু শান্তিদেবীর সান্নিধ্য ছাড়া তা মূল্যহীন। তিনি শান্তিদেবীকে কেবল তার সারল্যের জন্য নয়, বরং তার সেই উচ্চমার্গের আদর্শের জন্য ভালোবেসেছিলেন, যা রণবীরকে একজন ভালো মানুষ হতে সাহায্য করেছিল। রণবীর ধীরে ধীরে তার হাত ধরে বললেন, শান্তিমাসি, আপনি হাজারো মানুষের জীবনদীপ জ্বালিয়েছেন, কিন্তু আমার ভেতরের অন্ধকার যে আপনি ঘুচিয়েছেন তার ঋণ শোধ করার সাধ্য নেই। আমি আর একাই পথ চলতে চাই না। আপনি কি আজীবন আমার এই মহৎ যাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে সিংম্যানশনে আমার অভিভাবক আর আমার পথ প্রদর্শক হয়ে থাকবেন? শান্তিদেবীর চোখে আনন্দাশ্রু দেখা দিল। তিনি রণবীরের হাতের ওপর নিজের হাত রেখে ধীর হাসিতে সায় দিলেন। এটি কেবল দুজন অসম মানুষের মিলন ছিল না, এটি ছিল উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মাঝখানের সব দেওয়াল ভেঙে ফেলার এক মহাকাব্য। আকাশ তখন গোধূলির রক্তিম আভায় রাঙানো। রণবীর জিজ্ঞেস করলেন, আপনি কি পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত? শান্তিদেবী তার কলমটি পকেট থেকে বের করে দৃঢ়ভাবে বললেন, যতক্ষণ না বাংলার শেষ মানুষটি নিজের নাম সগৌরবে লিখতে পারছে, এই শান্তি বিশ্রাম নেবে না। তারা দুজনে একসাথে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকলেন। পেছনে তাকালে মনে হচ্ছিল কলকাতার আলো এখন আর বড় বড় শপিং মল থেকে আসছে না, বরং সেই ছোট ছোট পাঠশালার জানালা থেকে বিচ্ছুরিত হচ্ছে, যা শান্তিদেবী নিজের তিল তিল পরিশ্রমে আলোকিত করেছিলেন। বন্ধুরা, এই হৃদয়স্পর্শী কাহিনীটি আপনাদের হৃদয়ে কতটা রেখাপাত করল? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি রণবীর ও শান্তিদেবীর এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেল সালমা ভয়েস সাবস্ক্রাইব করুন এবং এই সুন্দর বার্তাটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন? আপনার প্রিয় শহর বা গ্রামের নাম কমেন্টে লিখুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো মানবিক কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।